This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে যে অভিযোগ ছিল সেটা নতুন মাত্রা পেয়ে গেল। তার কারণ দিল্লি পুলিশ কি মালদার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করেছে, তার দাবি এবং পাল্টা দাবি ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রীর দাবি দিল্লি পুলিশ খারিজের পর, অর্থাৎ দিল্লি পুলিশ জানিয়েছিল যে ফেক ভিডিও, ওটা ফেক অভিযোগ ছিল। রাজনৈতিক প্রভাবে এক আত্মীয় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে মালদার ওই মহিলা, যিনি দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন, তার কোনো সারবার্তা খুঁজে পায়নি এমনটা জানিয়ে দিয়েছিল দিল্লি পুলিশ। এতে আবার দিল্লি পুলিশের সেই দাবি নস্যাৎ করল তৃণমূল। অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশকে তোপ তৃণমূলের। কলকাতায় এসে দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সাজনুর পারভিনের। ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল, যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমার পেটে একটা লাথি মেরেছিল। আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপ্পড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনও আছে, আর মাথাটা ফুলে গেছিলো পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল, 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। থানায় নেওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল। বলল তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ, সই তো অনেক জায়গায় করিয়েছে, অনেক জায়গায়, বলার শেষ নাই। আমাদেরকে কিচ্ছু বলেনি, ওরা সাইন করিয়ে নিয়েছে। সেই জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল, সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না। যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না। যখন আমি বাড়ি ফেরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে, আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না। আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে, ওখানে যেয়ে কিছু বললে জেল হবে। বাংলা বললেই হাট যাও, বাংলা বললেই তাকে বাংলাদেশি হয়। ইভেন এমন কথা ওনাদের কাছ থেকে শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে। ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদি এবং অমিত শাহ করবেন না। এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যাপ্রুভ ভাষা। এই ভাষাকে অবমাননা করতে পারেন না। দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনালের যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়ার। এই মুহূর্তে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, গুরুতর অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, এবং সবথেকে বড় প্রশ্নের জায়গা যেটা, যখন দিল্লি পুলিশ জানতেই পারলো রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে কেউ এমন গুরুতর মিথ্যে অভিযোগ করেছেন, তারপরে তার আইনি ব্যবস্থার পথে তারা স্বতঃপ্রণোদিতভাবে হাঁটলো না কেন? সেখানে তো প্রশ্ন থেকে যাচ্ছে জগন্নাথবাবু। আপনাদেরকে ধন্যবাদ। দুটি অসামান্য বিষয় আপনারা পরিবেশন করলেন। প্রথমত হচ্ছে এই বাংলা বাঙালির বিষয়টি যিনি বলছেন, জনাব ফিরাদ সুহরাওয়ার্দী হাকিম, তিনি গয়া থেকে এসে কলকাতাতে মেয়র হয়েছেন। তিনি হয়ে গেলেন আজ বাঙালি। গয়া থেকে এসে কলকাতার মেয়র হয়েছেন, তিনি হয়ে গেলেন আজ বাঙালি। আর মালদায় যে মহিলার কথা বলছেন তার ভাষ্য যা শুনলাম, অপূর্ব চিত্রনাট্য। কিন্তু সেদিন দিল্লি পুলিশের, পূর্ব দিল্লির যে ডিসিপি, তার যে বয়ান ছিল তাকে খণ্ডন করে একটা কথাও বলা হলো না। ডিসিপি তো বলেছেন যে ভিডিও ছড়ানো হয়েছিল সেই ভিডিওর প্রতিটি বিষয় ওই ভদ্রমহিলাকে নিয়ে এসে আমরা কনফ্রন্ট করেছি, সাস্টেইনড ইন্টারোগেশন করেছি। অর্থাৎ তিনি মিথ্যা বলছেন না সত্যি বলছেন সেটা জানার চেষ্টা করেছি, এবং শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে তিনি মিথ্যা বলছেন এবং ভুল বলছেন। তো সাস্টেইনড ইন্টারোগেশন এবং কনফ্রন্ট করার যা অর্থ সেটা আপনারও বোঝার কথা, আমাদেরও বোঝার কথা। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই মালদারই লাভলি খাতুন, যিনি বাংলাদেশের বাসিন্দা, সেখানে প্রধান হয়েছিলেন তৃণমূলের। এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনেরই এক এসডিও বাংলাদেশি নাগরিককে প্রধান করেছিলেন বলে, তা হয়ে গেছিলেন বলে তাকে খারিজ করে দিয়েছেন।
এই বাংলাদেশি জঙ্গি সাদ তিনি এসে হরিহরপাড়া নওয়াদায় এসে দুই জায়গায় ভোট দিয়ে চলে গেল। আনসারুল্লাহ বাংলার জঙ্গি, অর্থাৎ আল কায়দা ইন সাবকন্টিনেন্টের জঙ্গি, অফশুট তারা। প্রশ্ন যেটা হচ্ছে যে বাঙালি এবং বাংলাদেশিকে 15 বছরে এক করে দিয়েছেন, সমর্থন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, বাঙালি এবং বাংলাদেশিকে এই এক করে দেওয়ার খেসারত দিচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা, কারণ সকলেই তারা বাংলাভাষী। এবং যে জায়গাতে গুরুগ্রাম বলুন বা কেরল বলুন, বাঙালি পরিযায়ী শ্রমিক যারা, তারাই পুলিশকে টিপ অফ দিয়ে বাংলাদেশিদের ধরিয়ে দিচ্ছে। এ পর্যন্ত যতজনের ডিপোর্টেশন হচ্ছে, সবচেয়ে বেশি ডিপোর্টেশন হয়েছে কেরালা এবং তামিলনাড়ু থেকে, দুটি অবিজেপি শাসিত রাজ্য। কিন্তু দুটি রাজ্যই বিজেপির বিরোধিতা করলেও রাষ্ট্রবিরোধী হিসাবে তারা বাংলাদেশিদের চিহ্নিত করবো না, বাংলাদেশিদের পক্ষে গান গাইবো, এ কথা বলছে না। তাই সারা দেশে যে অভিযান চলছে, সেই অভিযান চলছে বাংলাদেশিদের বিরুদ্ধে। এবং কোথাও কোথাও তার কোল্যাটারাল ড্যামেজ হয়তো কোনো বাংলা ভাষীকে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, নথিপত্র দেখালেই তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো গয়া প্রবাসী কলকাতার মেয়র, যিনি কলকাতাকে দাওয়াতে ইসলামের কথা বলেছেন, তার মুখ থেকে বাংলা অস্মিতা, বাঙালির স্বার্থের কথা আমরা শুনবো না। ধন্যবাদ জগন্নাথ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। এর আগে দিল্লি পুলিশের তরফ থেকে পূর্ব দিল্লির ডিসিপি কি বলেছিলেন এ প্রসঙ্গে আরো একবার শুনুন। इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन। में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। এই ভিডিও বিতর্কে অবশ্য নিজের অবস্থানই অনড় রয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল ইলমবাজারে তার যে সভা, সেখান থেকে তিনি আরও একবার জানিয়েছেন যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, থানায় ডেকে থ্রেট করা হচ্ছে এবং তার মাধ্যমেই তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে, হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। 5 সাংসদ পৌঁছে যান গুরুগ্রামের বাঙালি বস্তিতে। সেখানে বাংলা শ্রমিকদের হরিয়ানা পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ। টিভি9 বাংলার ক্যামেরার সামনেও অভিযোগ করেন শ্রমিকরা। সেই শ্রমিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদরা। গুরুগ্রামের অন্যান্য বস্তি ঘোরেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের এক ব্যক্তিকে ধর্মজাত পোশাক খুলে নির্যাতন করা হয়েছে। তৃণমূলের আরও অভিযোগ, রাতের অন্ধকারে বিনা নম্বর প্লেটের গাড়িতে এসে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। বাঙালিদের সার্বিক পরিস্থিতির সম্পর্কে রিপোর্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিতে চলেছেন 5 সাংসদ। হরিয়ানা পুলিশ কোনো সাপোর্ট করছে না আমাদেরকে, কোনো সাপোর্ট করছে না। বাঙালি কথা বললেই যে শুনছে বাঙালি বলছে না, গন্দি গন্দি বাত করতা, क्या बताऊं স্যার। ওরা বারবার করে বলছে যে আমরা কি অন্যায় করেছি ভারতীয় নাগরিক, এবং ওদের বলছে যে আপনারা কোন ভাষায় কথা বলেন, বলে আমরা বাংলা ভাষায়, বাঙালি মানে বাংলা ভাষায় কথা বললে বলছে বাঙ্গাল, চলো यहाँ पे चले जाओ यहाँ से वो बांग्लादेश में। फिर ওদের জিজ্ঞাসা করছে তোমরা ভোট দাও কাকে, বলছে আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা পরিযায়ী, আমরা পেটের জন্য, রুজি রোজগারের জন্য এখানে এসে কাজ করে খাই, কিন্তু আমরা ভোট দিই মমতা ব্যানার্জিকে। কেন ভোট দাও তাহলে, চলো এখান থেকে চলে যাও, বাংলাদেশে চলে যাও। আর এখানে কথা বলতেছে, এখানে কথা বলতে হলে গুজরাটিতে কথা বলতে হবে। এগুলো সমস্ত কিছুই অপপ্রচার, কারণ হরিয়ানার পুলিশরা গুজরাটি জানেই না,
যারা গুজরাটি শুনলে বুঝতেই পারবে না গুজরাটিতে কে কি বলছে। এগুলো হচ্ছে কমেডি শো হচ্ছে। তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট ব্যাংককে ভয় দেখিয়ে এক জায়গায় জড়ো করার চেষ্টা করছে, আর বাঙালি সেন্টিমেন্টে হিন্দু বাঙালিদের 5% ভোট কাটার চেষ্টা করছে। তারা জানে যে এটা হয়ে গেলে পরে তাদের সরকার তৈরি হয়ে যাবে। বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ। গুজরাতের সুরাতে গিয়ে হেনস্থার শিকার পশ্চিম মেদিনীপুরের পিংলার 16 জন বাসিন্দা। মেশিন তৈরির কারখানায় কাজ করছেন গোবর্ধনপুর ও কেলেয়ারা এলাকার 16 জন বাসিন্দা। অভিযোগ, দুদিন আগে বাংলাদেশি সন্দেহে তাদের তুলে নিয়ে গিয়ে পুলিশ মারধর করে বলে অভিযোগ। রাজ্যে টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে স্বস্তিতে শ্রমিকরা। এখন তারা ওই কারখানার অধীনে থাকা বাড়িতেই রয়েছে। রাজ্যের সহযোগিতায় ফিরে আসার তোড়জোড় শুরু করেছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিক পরিবারের সদস্যরা। আমাদেরকে হঠাৎ করে রাত্রি 2টোর সময় এসছে, এসার পরে আমাদেরকে পুলিশ এসে রুম থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গিয়ে আমাদেরকে প্রচুর মারধর করেছে বাংলাদেশি বলে। আমাদের ওখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব দেখছি, তা সত্ত্বেও বলছে বাংলাদেশি করে মারধর করে দুজন ঠোঁট করে ফাটিয়ে দিয়েছে মেরে। তারপরে এরকম পার্টির নাম জিজ্ঞাসা করে, বিজেপির পার্টির নাম জিজ্ঞাসা করে দিচ্ছে। ওগুলো শুভেন্দু অধিকারীর ছিল না, এঁকেছিল, এরকম নানা রকম করে দিচ্ছে। আর প্রচুর মারধর, এই ছেলেগুলোকে মেরেছে, তাদের সঙ্গে রাতেও মেরেছে, এখানে রুমে এসেও মেরেছে, তারপর সেখানে থানাতে নিয়ে গিয়ে সেখানে মারধর করেছে। গুজরাট না সুরাট বললো ওরা, গিয়ে যে সেখানে তো যাওয়ার পরে কি তাদেরকে কি সেখানে পুলিশ না কে জানিয়ে বলতে পারবো না, নাকি আটকে দিচ্ছে দিয়ে নিয়ে যে আমাদের অন্য সে কোথাও একটা রেখে দিয়েছিল। কিন্তু আমাদের ওই মমতা দি যে ওখান থেকে সবকিছু নবান্ন পাঠাতে তারা সহযোগিতার সুযোগ করে দিচ্ছে। ছেলে এখন ছাড় হয়ে গেছে, কিন্তু কোথায় আছে এখন বর্তমান যেখানে বাসায় ছিল ওখানকে ওরা গেছে, পৌঁছে যেভাবে পৌঁছে গেছে। কিন্তু ওরা ওখান থেকে যে বাড়ি কিভাবে আসবে না আসবে সেটা কিন্তু ব্যবস্থা করবে। বিহারে এসআইআর এ কুকুর ট্রাক্টর, তৃণমূলের দাবি খারিজ করল নির্বাচন কমিশন। বিহারের কোনো ভোটার এই ধরনের তথ্য দেননি নাম তোলবার জন্য। নথি দেখিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। কুকুর ও ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার। সেই নথি এসআইআর এ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের সেই দাবি খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে এই সম্পর্কে। দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই রকম কোনো নথি বাসিন্দা হিসাবে কেউ দেননি এবং বিহার সরকারের তরফ থেকেও দেওয়া হয়নি। এটা সম্পূর্ণভাবে ফেক। আর দিন কয়েক আগে আমরা দেখেছিলাম প্রথমে একটা বিষয় সামনে আসে যে কুত্তাবাবু নামে এরকম একটি ডগ বাবু, এই ধরনের নামকে সামনে রেখে যে সেই নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়েছে। শুধু তাই নয়, ভোটার লিস্টে সেইভাবে তার নাম উঠছে। এই অভিযোগ সামনে আসার পর খুব স্বাভাবিকভাবেই তোলপাড় হয়েছিল গোটা দেশ জুড়েই। তার কারণ বিহারে যে এসআইআর চলছে সেই এসআইআর নিয়েও যেহেতু বিরোধীরা বারংবার প্রশ্ন তুলছেন, তাদের হাতে একটা বাড়তি অস্ত্র চলে এসেছিল এবং তারপর কমিশনের তরফ থেকে গোটা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়। তারই মধ্যে আরও একটি বিষয় সামনে চলে আসে, যেখানে দেখা যাচ্ছে সোনালিকা ট্র্যাক্টর নামে আরও একজন নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই নামে তার ইস্যু হয়েছে এবং ভোটার তালিকায় তার নাম এইভাবে উঠছে। এই অভিযোগেও তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে আক্রমণ করে এবং তারা বলে যে বহু প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, তাদের নাম নির্বিচারে বাদ যাচ্ছে বিহার থেকে। অথচ এই ধরনের নাম সামনে আসছে এবং যেটা নির্বাচনী সততার নামে উপহাস মাত্র। এভাবেই তৃণমূল কংগ্রেস বারংবার আক্রমণ করছিলেন। এই দুটি ঘটনাতেই আজকে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হলো যে এই ধরনের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সামনে আসছে সেটা প্রদীপ্ত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপবাবু, আপনাদের যে দাবি বা অভিযোগ ছিল বিহারের এসআইআর চলাকালীন যেভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কুকুরের নামে বা ট্রাক্টরের নামে, সেটা কিন্তু নির্বাচন কমিশন খারিজ করে দিল। অরূপবাবু, হ্যাঁ, নির্বাচন কমিশন খারিজ করে দিয়েও নির্বাচন কমিশন একবারও বলতে পারছে না যে এই ডকুমেন্টটা জাল না এটা সত্যি। এই ডকুমেন্টটা বিহার সরকার ইস্যু করেছে না করেনি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিহার সরকার একজন সার্টিফিকেট ইস্যু করছেন, যেই সার্টিফিকেটে ব্যক্তির নাম হচ্ছে দগবাবু, যার বাবার নাম কুত্তাবাবু এবং মায়ের নাম কুত্তিয়া দেবী। তার জেলা পাটনা, পিনকোড, মহল্লা, পোস্ট অফিস সমস্ত কিছু দিয়ে এই সার্টিফিকেটটায় সই রয়েছে কার? ডিজিটাল সিগনেচার রয়েছে রেভিনিউ অফিসার বিহার সরকারের। 24/7/2025 অর্থাৎ মাত্র 5 দিন আগে সেই সার্টিফিকেটটা কি বিহার সরকার থেকে ইস্যু হয়েছে কি হয়?
এই কথাটা নির্বাচন কমিশন একবারও মুখ ফুটে বলছেন না, শুধু এখানেই থামছেন না। এরপরে সোনালিকা ট্র্যাক্টর, তার মায়ের নাম কার দেবী, নামের কম্বিনেশন মানে একেবারে, আমি জানি না সুকুমার রায় বেঁচে থাকলে আবার নতুন করে হজবরণও লিখতেন কিনা। সোনালিকা ট্র্যাক্টর, মায়ের নাম কার দেবী, জেলা চম্পারণ, বিহার। এই সার্টিফিকেট গুলো কি বিহার সরকার ইস্যু করেছে কি করেনি? সহজ কথা, সহজ উত্তরটা দিয়ে দিলে বেড়াতে জল ঘোলা করতে হয় না। আসলে বিহারের সরকার, নির্বাচন কমিশন এবং বিহারের বিজেপি মিলিতভাবে এইসব অসভ্যতম করছে। একদিকে জেনুইন ভোটারের নাম বাদ যাচ্ছে, আরেকদিকে কুকুরের নামে, ট্র্যাক্টরের নামে তারা ডকুমেন্ট ইস্যু করে আগাম ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে এসআইআর এর অন্তর্ভুক্তিকরণের কাজ করছে। এই ঘটনা যখন চোখের সামনে বেআব্রু হয়ে গেছে, তখন ফেস সেভিং এর জন্য এই ধরনের মিথ্যে কথা বলতে হচ্ছে। একবারও নিজেরা ডিক্লারেশন দিয়ে জানাতে পারছে না। বেশ, বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি কি বলেছিলেন আরো একবার শুনবো। বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। ইলেকশন কমিশন ওদের মুখে জামা ঘষে দিয়েছে। অতএব কত বড় মিথ্যাচার এরা করছে, শুধুমাত্র এখন পাগল হয়ে গেছে। তার কারণ যখন বুঝতে পারছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ হলে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ, তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে। আর এই ভয়ের জন্যই তৃণমূল কংগ্রেস এই জাতীয় নোংরাচার করে গেল। এদিকে ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব এবং ময়নার 2 ইআরও মানে ইলেকটোরাল রোল অফিসার, যারা এই ভোটার তালিকা তৈরি করার দায়িত্বে থাকেন এমন 2 আধিকারিক। 2 বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ। কি করে ভুয়ো নথি দিয়ে আবেদন? কমিশনের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য বিস্তারিতভাবে জানবো এবং কমিশন কি ব্যবস্থা নিতে চলেছে আমরা জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে কথা বলে। শ্রাবন্তী, দেখো, কমিশনের যেরকম যুক্তি বা কমিশন যা যা খুঁজে পেয়েছে, তারপর সেই প্রবাদ বাক্যটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে কি রক্ষক কি ভক্ষক। এসআইআর এর আগে সেই জন্যই অত্যন্ত সতর্ক কমিশন, যে ইআরওরা প্রাথমিকভাবেই যাবতীয় তথ্য সংগ্রহ করবেন, তারা কতখানি সতর্ক এই ব্যাপারে, বা তাদের মধ্যে এই শস্যের মধ্যে কি ভূত রয়েছে, তাদের মধ্যে কি কেউ এক্ষেত্রে কোনো রকম কারচুপি করছেন। এরকম করতে গিয়েই দেখা যাচ্ছে যে মাত্র 1% এই বিষয়টা যাচাই করা হচ্ছিল। যে ধরনের ফর্মগুলো এসেছে অনলাইনে, যে আবেদন জমা পড়েছে বা বিএলওর মাধ্যমে যে আবেদন জমা পড়েছে, সেখানে 1% যাচাই করে কমিশন দেখতে পাচ্ছেন যে 2 জন ইআরও, যারা একজন ময়না এবং একজন বারুইপুরের ছিলেন, তাদের যে প্রক্রিয়া ছিল সেখানে গাফিলতি পাওয়া গেছে। লগ ইন আইডি, যেটা অ্যাবসলিউটলি তাদের একার জন্য দেওয়া হয়, সেই লগ ইন আইডি ব্যবহার করে কেউ ভুয়ো যে ভোটার কার্ড তাতে সম্মতি দিচ্ছেন। এটা কিভাবে সম্ভব? এটা তদন্তে যখনই উঠে এসেছে, তারপরেই তাদের বিষয়ে যাবতীয় ডকুমেন্ট ইসিআই এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সিআইও দপ্তর থেকে। প্রত্যেকটি জেলায় ডিএমদের সতর্ক করা হয়েছে যে এই ধরনের ভুল যাতে না হয়। একই সঙ্গে কমিশন সতর্ক করছে যে এখনই এসআইআর যখন শুরু হবে তার মধ্যেই কিন্তু যদি দেখা যায় যে সত্যি এরা ইচ্ছাকৃতভাবে ভুলগুলো করেছেন, তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলবো এই মুহূর্তে ময়না থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক। ময়না হচ্ছে সেই 2টো কেন্দ্রের মধ্যে একটা যেখানে এমন অনিয়ম খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। ফলে আমি আরেকবার চলে যাব কনিষ্কর কাছে। কনিষ্ক, তোমার কাছ থেকে জানতে চাইব, ময়নাতে যে ধরনের অভিযোগ খুঁজে পেয়েছে বলে নির্বাচন কমিশন অভিযোগ, মাত্র 1% যাচাই করে এখনো পর্যন্ত জমা পড়া আবেদনপত্র থেকে, তার পরিপ্রেক্ষিতে ময়নার ইআরও এবং রাজনৈতিক দলগুলো স্থানীয় তারা কি বলছে?
দেখো ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তার কারণ শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘোষা হয়েছে। এই যে অভিযোগ করছেন বিরোধী দল নেতা, তাতে কিন্তু তারা পরিষ্কারভাবে বলছেন যে সমগ্র ঘটনার জন্য কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ী এবং বিজেপি দায়ী। এদের প্রচ্ছন্ন মদতেই বা এদের কথা মতো কমিশন ইতিমধ্যেই 2026 সালে যে ভোট হবে বিধানসভা, তার আগেই কিন্তু পদক্ষেপ শুরু করেছে। আর মূলত যে জায়গাগুলো নিয়ে অভিযোগ, সেই জায়গাগুলোতে তৃণমূলের শক্ত ঘাঁটি। ফলে কোথাও না কোথাও বিরোধী দল বিজেপি ভয় পেয়েছে, ভয় পেয়েই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করছে বলে এমনটাই কিন্তু শাসক দল বলছে। পাল্টা কিন্তু বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির কিন্তু চুপ করে বসে নেই। তারা কিন্তু স্পষ্ট বলছে যে দীর্ঘদিন ধরে এই সব ভুয়ো ভোটারকে দিয়েই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যে জয়ের যে তরি সেটা কিন্তু বাইরে নিয়ে চলে যায়। ফলে এই সমস্ত বিষয় নিয়ে রীতিমতো শাসক দল এবং বিরোধীদের মধ্যে চাপানুতর শুরু হয়েছে। তার মাঝে কিন্তু ধন্যবাদ। ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনে অস্থায়ী কর্মীদের দিয়ে ভুয়ো ভোটার তৈরির চেষ্টা হচ্ছে। জালিয়াতির জন্য বিএলওদের চাপ দেওয়া হচ্ছে। ভোটার তালিকা তৈরির কাজে অযোগ্যদের ব্যবহার করা হচ্ছে। নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকারের উপর আক্রমণ হচ্ছে। রাজ্য প্রশাসন জালিয়াতি করছে, অবিলম্বে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 206 ময়না, এবং আশ্চর্য হয়ে যাবেন গোটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, promoted WBCS. The Chief Secretary completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. এই দুজন ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সোফার মাই নলেজ। রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ, মাত্র 1% নমুনা যাচাইয়ে ধরা পড়লো ব্যাপক গরমিল। কি ধরা পড়েছে ইলেকশন কমিশন ঠিক কি বলছে, আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা জানাবেন এই বিষয়ে। শ্রাবন্তী, দেখো গত 1 বছরে অনলাইনে যা যা আবেদন জমা পড়েছে সেটা আরেকবার খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সমস্ত জেলা শাসকদের। একই সঙ্গে অস্থায়ী কর্মীদের ব্যাপারেও সতর্ক কমিশন। কোনো রকম অস্থায়ী কর্মী রাখা যাবে না, এই ইনস্ট্রাকশন জেলা শাসকদের দেওয়া হয়েছে। 1 বছরের নথি খতিয়ে দেখতে ব্যাপক গরমিল দেখা গেছে। মাত্র 1% যাচাই করা হয়েছে এবং সেই 1%এই এই দুই যারা ইআরও ছিলেন তাদের গাফিলতি সেটা সামনে এসেছে। এর আগেও তোমার মনে থাকবে যে সিভিক ভলেন্টিয়ার সেটা কোনো রকমভাবেই নিয়োগ করা যাবে না, এমনকি অস্থায়ী কোনো কর্মীও নিয়োগ করা যাবে না বলে এর আগের নির্বাচনগুলিতে ইসিআই সরাসরি নির্দেশ দিয়েছিল। যেখানে এসআইআর হতে চলেছে সেখানেও কোনো ধরনের অস্থায়ী কর্মী থাকবেন না, এটাও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন সমস্ত জেলা শাসকদের। ধন্যবাদ শ্রাবন্তী। বাংলাকে ভুয়া ভোটার কার্ড এবং আধার কার্ডের ফ্যাক্টরি বলে অভিহিত করলেন সুকান্ত মজুমদার। ধরা পড়ে যাওয়ায় এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। অবৈধ ভোটাররাই তৃণমূলের প্রাণ ভোমরা বলে চূড়ান্ত আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ফ্যাক্টরি তৈরি করেছে এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। ওই আমরা ছোটবেলায় গল্প পড়তাম না, রাক্ষসের প্রাণ ভীমরুলের মধ্যে আছে, ভোমরার মধ্যে আছে, সেই ভোমরা কৌটোর মধ্যে থাকে, সেই ভোমরাটা ধরা পড়ে গেছে। এখন আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে ভোমরার পা টানলে পরে, ছিঁড়লে পরে রাক্ষসদের পা ছিঁড়ে যেত, রাক্ষসরা চিৎকার করতো, ডানা ছিঁড়লে পরে রাক্ষসরা চিৎকার করতো। সেরকম তৃণমূল কংগ্রেস চিৎকার করছে, কারণ এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আপনাদের প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের যা বক্তব্য শুনলেন নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে সুকান্ত বাবু কোন জগতে থাকেন সেটা ওনাকে ঠিক করতে হবে। আধার কার্ড কেন্দ্রীয় সংস্থার হাতে, তাহলে তাদের সিকিউরিটি চেকিং এর ব্যবস্থা কোথায়, তারা কি করছেন, তারা ওই আধার কার্ড গুলো ইস্যু করেছেন কেন কেন্দ্রীয় সরকার? তার মানে কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে যেগুলো জেনুইন। সুকান্ত বাবু প্রথমে তার নিজের সরকারকে প্রশ্ন করুক, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সবকিছুতে উনি মুসলিমদের
দুঃস্বপ্ন দেখছেন উনি বা ওনার দল, তারা আগামী দিনে 2026-এ আবার বুঝিয়ে দেবে। মানুষের সঙ্গে থাকতে হয়, এইভাবে বিভাজন করে বাংলাকে কেনা যায় না, আগামী দিনেও যাবে না। ধন্যবাদ তন্ময়বাবু। দুই দেশের ভোটার কার্ড সহ ক্যানিং এ গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে। ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারি পাড়ায় দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে থাকছিলেন ওই ব্যক্তি। আরো তথ্য আমাদের রিপোর্টার অভিজ্ঞানের কাছ থেকে জানবো, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? অভিজ্ঞান, দেখো, তোমাকে যেটা জানিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা কিন্তু প্রকাশে এসেছে যে বাংলাদেশি একজন নাগরিক যিনি গ্রেপ্তার হয়েছেন আমাদের ক্যানিং এতে, তার কাছে দেখা যাচ্ছে যে তার কাছে একদিকে যেমন ভারতবর্ষের এখানকার এদেশের যেমন ভোটার কার্ড রয়েছে, একইভাবে বাংলাদেশের ভোটার কার্ড রয়েছে এবং 15-16 বছর ধরেই ভারতবর্ষে এখানে বসবাস করছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী গ্রামের ভান্ডারি পাড়ায়। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে আকবর আলী মোল্লা এবং দেখা যাচ্ছে যে তার কাছ থেকে বাংলাদেশে একটি ভোটার কার্ড পাওয়া গিয়েছে, সেখানে লেখা রয়েছে মোহাম্মদ আকবর আলী গাজী। অর্থাৎ একদিকে যেমন এদেশে রয়েছে আকবর আলী মোল্লা নামে পরিচিত হয়ে, একইভাবে মোহাম্মদ আকবর আলী গাজী ও বাংলাদেশের সচিত্র একটি পরিচয়পত্র তার কাছে। বুঝতে পারছি, ধন্যবাদ অভিজ্ঞান। মুর্শিদাবাদে নজর রাখবো, কারণ সেখানে আবারও গ্রেফতার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড। কাদের মদতে ভারতে ঢুকছিল 3 জন, তদন্ত জানার চেষ্টা করছে পুলিশ। মুর্শিদাবাদের পর এবার নদিয়ায় নজর রাখি, কারণ সেখানেও গ্রেফতার হয়েছে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাংলা থেকে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল 7 জন। কিভাবে ধরা গেল মহাদেব জানাবেন। মহাদেব, না কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাইবো প্রত্যেকে কিন্তু গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে যেটা জানা গেছে, দালালদের সাহায্যে 2 বছর আগে বেআইনিভাবে বাংলায় ঢোকে 7 জন। কাদের সাহায্যে অনুপ্রবেশ খোঁজ চালাচ্ছে পুলিশ। সংসদে এসআইআর বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত। আজকেও কিন্তু দেখা গেল সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। যদিও শুধুমাত্র তৃণমূল নয়, পরবর্তীতে আমরা দেখতে পাই এই বিক্ষোভে ইন্ডিয়া ব্লকের শরিকরাও শামিল হয়। প্রিয়াঙ্কা গান্ধী ভাড়া তিনিও শামিল হন আজকে এই বিক্ষোভে। প্রথমে তৃণমূল কংগ্রেস, পরবর্তীতে আমরা দেখলাম ইন্ডিয়া জোটের বাকি দলের শরিক যারা রয়েছেন তারাও শামিল হয়েছে। एसआईआर ठीक से नहीं हो रहा है। 2003 में जब हुआ था, 2000 साल से शुरू हुआ था, अभी 6 महीना का अंदर सब कुछ खत्म कर देंगे बोल रहा। ये आइन माफिक नहीं हो रहा है। किसी का वोटर लिस्ट से नाम डिलीट करेंगे तो उसको नोटिस देना पड़ता है इलेक्शन रूल्स में, उसको हियरिंग होता है। ये लार्ज स्केल में कर देता है। इसके लिए ये जो तानाशाही है, नानाशाही नहीं चलेगा। इसके लिए हम लोग ये सब कर रहे हैं। They are putting Bengali and Assami people into detention camps, like concentration camps. This is not right. This is against our fundamental right of the Constitution. They have no right to keep people for 3 weeks. And then in the case of one person from my Malla constituency, he's been expelled to Bangladesh. This we are protesting against today. टीएमसी हमेशा ही ऐसी करती रह रही है, क्योंकि उनको पता है कि उनका जो वोट बैंक है वो रोहिंग्याज और बांग्लादेश से आए हुए मुसलमान हैं, तो उसका नाम ना कट जाए इसके लिए वो ऐसा कर रहे हैं। लेकिन मुझे लगता है कि इलेक्शन कमीशन एसआईआर करेगा कि नहीं करेगा उनकी बात है, लेकिन अगर मुझे लगता है इलेक्शन कमीशन को थोड़ा कड़ाई से इसका संज्ञान लेना चाहिए, क्योंकि इससे पहले भी जब सीपीएम पावर में था, इसी तरीके से सीपीएम के जो बंगाल चैप्टर के लीडर थे विमान बोस से लेकर बाकी लोग इलेक्शन कमीशन के ऊपर सवाल उठाए थे। उस समय की इलेक्शन कमीशन ने सीपीएम के ऑल इंडिया जनरल सेक्रेटरी को एक लेटर भेजा था, शोकॉज लेटर, कि आप बताओ, कारण बताओ कि आपके लोकल यूनिट्स इलेक्शन कमीशन पर सवाल उठा रहे हैं, क्या आपका एफिलिएशन क्यों ना कैंसिल किया जाए, पॉलिटिकल एफिलिएशन। इस तरीके की कड़ाई से डिसीजन या जो भी है इलेक्शन कमीशन को लेना चाहिए, मुझे ऐसा लगता है। আরো একটা বড় খবর আসছে, তৃণমূলের সাংসদ বিধায়কদের বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ। মুর্শিদাবাদের জাতীয় সড়ক অবরোধ বিজেপির, ছবি দেখাবো আপনাদেরকে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, সেখানে এখন কি পরিস্থিতি আমাদের রিপোর্টার কৌশিক জানাবেন। কৌশিক,
দেখো, এখনো কিন্তু উত্তেজনা রয়েছে যে পুরনো যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের অভিযোগ যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ যে মন্তব্য করেছে এবং সেখানে আজাদ কাশ্মীর মন্তব্য করে একটা দেশ বিরোধী স্লোগান তুলেছে, তারই প্রতিবাদে কিন্তু বিজেপির এই প্রতিবাদ মিছিল এবং তারা একটি মিছিল করে আসে তাদের জেলা কার্যালয় বহরমপুরের সেখান থেকে এবং এরপর যে জাতীয় সড়ক গির্জার মোড় সংলগ্ন এলাকা রয়েছে সেখানে জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সেখানে বিক্ষোভ চলে এবং অবরুদ্ধ হয়ে পড়ে যানজট এবং রাস্তার মধ্যেই কিন্তু টায়ার জ্বালিয়ে সেই প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে তারা। কারণ যে রাজ্যে দল তারা যেভাবে মন্তব্য করেছেন সংসদে এবং এছাড়াও যে মালদার বিধায়ক সাবিত্রী মিত্র রয়েছেন তিনি যে মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যের প্রতিবাদেই কিন্তু বিজেপির এই প্রতিবাদ। ছবিটা দেখাচ্ছে কৌশিক, ধন্যবাদ তোমার। লিমা, এই মুহূর্তে যে খবরটা দেখাবো এবং যে ছবিটা দেখাবো সেটা সত্যি বেশ হতচকিত করে দেওয়ার মতো। একদম। পুরসভার অধিবেশন চলছে, কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন তার অধিবেশন চলছে, আর অধিবেশন কক্ষ থেকে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে আসছেন একজন কাউন্সিলর। শুধু তাই নয়, তিনি আবার মেয়র পরিষদও বটে। শিলিগুড়ি পুরসভায় তুমুল তর্কাতর্কি, ডেপুটি মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ, মেয়রের বিরুদ্ধে অভিযোগ মেয়র পরিষদের। তাহলে আমাকে বাদ দিয়ে দেন, তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিয়ে নেন। কালকে আপনার এই যে 11 তারিখে যে আপনার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে, তাহলে আমি কি দোষ করছি? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন, কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলাও, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। একটা নিয়ম আছে, নিয়ম তো আমি কেন আমার উপরে এগুলা হচ্ছে কেন? এর একটা নিয়ম আছে, স্পেশাল আইন হবে। কিসের স্পেশাল আইন? তাহলে আপনি একটা বিল্ডিং এর অর্ডার হলো, এখানে পাস হয়ে গেল, আচ্ছা আমার জন্য সেই বিল্ডিংটা ভাঙতে দিলেন আপনারা। এমআইসি তে নাই বলো না, বলে দিবা, বসো না। বলবোটা কোথায়? হ্যাঁ, এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে। তাহলে এই যে কবে থেকে এগুলো হচ্ছে, আমাকে কিন্তু অন্য অ্যাকশন নিতে হবে। কেন? তাহলে আমাকে বাদ দিয়ে দেন, তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব। কিছু মন্তব্য করেছিলেন, শোনেন। 2018 সালে চম্পাশাড়ি মোড়ে মুরগি বাজারের পিছনে হিম্মত চৌহান এবং তার সহপাঠীরা মিলে একটা 3 বিঘা জমি দখল করে অর্ধেক জমি বিল্ডিং বানিয়ে বিক্রি করে দিয়েছিল। সেই বিক্রির রস ওখান থেকে 70 লাখ টাকা এদিকে আসে, মহানন্দা ব্রিজের এই পাশে। কারা নিয়েছে আমি বলতে চাই না, কিন্তু তারপরে সেই বিল্ডিংয়ের জায়গা যখন খালি করে সিএমের অর্ডারে এবং সিএমের মদতে আমি ওই জমি খালি করতে পারি। কিন্তু 2022 আমি ক্ষমতায় আসার পরে আপনার উজানু শিবনগরে 11.5 বিঘা জমি আমি দেখিয়ে দিলাম, মাপা হলো, সব কিছু হলো, ডিমার্কেশন হলো, বিয়ালরা আসলো, তার মধ্যে 4.5 বিঘা জমি এখন আমাদের হাতে আছে। আর 7 বিঘা জমি আসলো না কেন? সেই 7 বিঘা জমির মধ্যে যে দখলে আছে সে এসে মেয়রের বাড়িতে এসে দেখা করে গেছে, কাগজপত্র দেখাতে পারেনি। তারপর কি কথা হয়েছে আমি জানি না, কিন্তু তাহলে আমাকে ভেবে নিতে হবে যে ওই জমি না খালি করার একটাই কারণ, কোনো দফারফা হয়েছে। না হলে তারা কেন যাচ্ছে না? আজকে যে 45-এর থেকে যে না, আপনি একজন জনপ্রতিনিধি, আপনারাই শাসক দল, আপনাদেরই বোর্ড সভা, আপনি মেয়র পরিষদ, আপনাকেই তো আপনার দলের লোকেরা বার করে দিচ্ছে। এটা নজিরবিহীন ঘটনা এবং চূড়ান্ত অপমানজনক। শোনেন, অপমানজনক অপমান তাদের। আমি কিন্তু রাজবংশীর ছেলে, কিন্তু 47টা কাউন্সিলরের মধ্যে আমি একজন রাজবংশী, কিন্তু আমাকে অবহেলা করা হচ্ছে আজকে না, যখন টিকিট পেয়েছি তখন থেকে। ইলেকশনেও হারানোর অনেক চেষ্টা করা হয়েছে, সেটাও পারিনি। তার জন্য এর ফলাফল তারাই বুঝবে। ওয়ার্ডের বাসিন্দারা ডেভেলপমেন্ট আটকে গেলে আটকিয়ে দেখুক না, একটা কাজ বন্ধ করে দেখুক, একটা কাজ না হয়ে দেখুক, তারপর কি করব? যত ওয়ার্ডের পাবলিক আছে তাকে নিয়ে আমি টোটাল কর্পোরেশন ঘেরাও করে দেবো। বাসিন্দারা তো আপনাকে ধরবেন নাকি? আপনারা শুনতে পেলেন নজিরবিহীন ঘটনা। শিলিগুড়ি কর্পোরেশনে মেয়র ইন কাউন্সিল, মেয়র পরিষদদের বৈঠক চলাকালীন শিলিগুড়ি পুরসভাতে এক মেয়র পরিষদকেই বের করে দেওয়া হলো অধিবেশন থেকে। ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদের সেই কথা কাটাকাটির পুরোটাই আসলে বেআইনি কাজকর্ম এবং সেই কাজকর্ম আটকানো নিয়ে অথবা না আটকানোর বিনিময়ে ঘুষ নেওয়া হচ্ছে কিনা তা নিয়ে। কর্পোরেশন ঘেরাও করবার পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন এই বার করে দেওয়া বহিষ্কৃত মেয়র পরিষদ দিলীপ বর্মন, যিনি নিজেকে রাজবংশী সম্প্রদায় বলে দাবি করছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটাই তো নজিরবিহীন, বের করে দেওয়া এবং নিজের ওয়ার্ডের লোকদের নিয়ে মেয়র পরিষদ, তৃণমূলেরই মেয়র পরিষদ, তৃণমূলেরই কর্পোরেশন ঘেরাও করবার হুঁশিয়ারি দিচ্ছেন।
দেখো অনির্বাণ, শিলিগুড়িতে দীর্ঘদিনই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ একাধিক গোষ্ঠী কোন্দল, উপদল এইভাবে চলে। 26শে নির্বাচনের আগে যখন তৃণমূল ঐক্যবদ্ধ চেহারার বার্তা দিচ্ছে, তখন প্রকাশ্যে ক্যামেরার সামনে ভরা বোর্ড সভায় দলের অন্দরেই খাওয়া খাই। দুই তরফেই যারা আছেন শাসক নেতৃত্ব, একদিকে মেয়র, ডেপুটি মেয়র, অন্যদিকে মেয়র পরিষদ, দলেরই বোর্ড সভা, পুরসভার যে বোর্ড মিটিং সেখান থেকে বার করে দেওয়া হচ্ছে। আমি সরাসরি দিলীপ বাবুর কাছে চলে যাই। নজিরবিহীন ঘটনা, ভোটের আগে দল ঐক্যবদ্ধ কোথায় হবে? তা না আপনারা নিজেরাই লড়াই করছেন। দেখুন, নিজেরা লড়াই না, এখানে এটা শিলিগুড়ির চরিত্র হয়ে গেছে। অন্যায় করলে বলা যাবে না, অন্যায় কিসের মোহ? আমি বলছি অন্যায় করলে বলা যাবে না, আর বললেই তাহলে খারাপ। কারণ হচ্ছে যে দেখুন, মানুষ কিন্তু আমাকে ভোট দিয়ে নিয়ে আসে 46 নম্বর ওয়ার্ডে। 11 সালে দল আসছে, কিন্তু 46 নম্বর ওয়ার্ডে কিন্তু আমি জিতেছি হচ্ছে 2022-এ, এবং সেই টিকিটটাও কিন্তু মানে আপনার এই শিলিগুড়ির যারা নেতৃস্থানীয় আছে তারা কিন্তু কোনোদিন কলকাতায় আমার নামে বা নাম লিখে পাঠায়নি যে ওকে টিকিট দিতে। আজকে কেন তারা খেপে গিয়ে আপনাকে বার করে দিলেন? তাদের খেপার একটাই কারণ হচ্ছে যে নিউ পোকাইজোত সেখানে একটা বিল্ডিং, আনলিগেল বিল্ডিং, ভেস্ট জমির মধ্যে, সেখানে আমার কথা ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে সেই বিল্ডিংটা তৈরি হয়েছে ইলেকট্রিক পোস্টের সঙ্গে সাটিয়ে, এবং সেই জন্য আমি একটা কমপ্লেন করি, এবং সেখান থেকে কর্পোরেশন থেকে গিয়ে সেখানে দেখে আসে এবং ছবি করে নিয়ে আসে। যথারীতি সেই বিল্ডিংটা গতকাল ভাঙতে যায় অফিসের স্টাফরা, এবং অফিসের স্টাফরা গিয়ে কাজটা শুরু করে। তার কিছুক্ষণের মধ্যেই কর্পোরেশন থেকে একজন ফোন করে, সে হচ্ছে তার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ফোন করে বলে যে ওই বিল্ডিং ভাঙা যাবে না, তোমরা ঘুরে আসো। কেন বললেন সে তো উনি কি ওনার সঙ্গে যে যার বাড়ির বিল্ডিং ভাঙার তার সঙ্গে কি আতাত হচ্ছে যে মানে যে বিল্ডিংটা ভাঙতে দেওয়া যাবে না? যদি কোনোদিন অ্যাক্সিডেন্টে তার ড্রাইভার কি রঞ্জন সরকার নেবে না মেয়র নেবে? ও কে নেবে? নাকি 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্ব নেবে? কে নেবেটা কে? কিন্তু সেখানে বিল্ডিংটা ভাঙতে দেওয়া হলো না। কোন স্বার্থে? কি টাকা পয়সার লেনদেন হয়েছে? টাকা পয়সার লেনদেন না হলে তাহলে আপনার সঙ্গে কি সম্পর্ক? আপনার মাস্তাতো ভাই না জ্যাঠাতো ভাই না পাড়ার বন্ধু বান্ধব আপনার? এটা তো আপনি ডেপুটি মেয়রের বিরুদ্ধে বলছেন। মেয়রকে কি? মেয়রকে তো আমি প্রশ্ন করলাম যে এই যে খাটাল নিয়ে, খাটালটা আজ অবধি ভাঙা হলো না কেন? আপনি তো জানুয়ারি বললেন, ফেব্রুয়ারি বললেন, কোনো কাজই হচ্ছে না। একবার ছবি দেখালেন যে খাটালটা অন্য জায়গায় চলে যাচ্ছে, একটু সময় দাও। তারপরে শোনা গেল যে খাটালের মালিক হাইকোর্টে কেস করেছে কর্পোরেশনের নামে। তা হাইকোর্টের কেস করেছে, খাটালের মালিকের এত বড় সাহস কি করে হলো? কে দিল সাহস? সাহস তো এগুলো রানা সরকার জোগায় দিচ্ছে, এগুলো রানা সরকার, ডেপুটি মেয়র। কারণ হচ্ছে যার খাটাল তার। অর্থাৎ প্রসেনজিৎ বারবার ঘুরে ফিরে সেই ডেপুটি মেয়রের নামটাই মুখে আসছে দিলীপ বাবুর। দিলীপ বর্মন, যিনি শিলিগুড়ি কর্পোরেশনের 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুধু নন, মেয়র পরিষদও বটে। আজকে যখন মিটিং বসে সবার মধ্যে তিনি প্রশ্ন তোলেন, প্রথমে সরকারি খাস জমিতে অবৈধ বিল্ডিং তৈরি, সেই বিল্ডিংয়ের সঙ্গে আবার গায়ে গা দিয়ে ঠেকিয়ে রয়েছে বিদ্যুতের পোস্ট। বিল্ডিং ভাঙতে গেলে নাকি ডেপুটি মেয়র নিজে স্বয়ং বাধা হয়ে দাঁড়ান। গতকাল পুরসভার কর্মীদেরকে বাধা দেন, বিল্ডিং ভাঙতে না ভেঙে ফিরে আসতে বলেন, এবং স্থানীয় একটি অবৈধ খাটাল নিয়েও ডেপুটি মেয়রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনছেন এই মেয়র পরিষদ। ফলশ্রুতিতে তাকে আজকে বৈঠক থেকে বের করে দেওয়া হয়, এবং চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এসে নিজের ওয়ার্ডের লোকজনকে নিয়ে শিলিগুড়ি কর্পোরেশন ঘেরাও করবার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ বর্মন, শিলিগুড়ি কর্পোরেশনেরই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত মেয়র পরিষদ। এমআইসি মিটিং এ বলবো তো, এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে। তাহলে এই যে কবে থেকে এগুলো করছে, তাহলে আমাকে বাদ দিয়ে দেন। তাহলে আমার ওয়ার্ডটা আপনারা কেউ দায়িত্ব নিয়ে নেন। কালকে এই যে 1 তারিখে যে আপনার আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে, তাহলে আমি কি দোষ করছে? না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। কোনটা তো বলবেন তো আপনারা। চেয়ারম্যানের উপরে তো কথা বলা যায় না। হ্যাঁ, আরে চেয়ারম্যান তোমার ওয়ার্ডে তুমি যাই সামলাও, আমার ওয়ার্ড থেকে আমাকে বুঝতে দাও। তোমার ওয়ার্ড তুমি সামলাও। নিয়ম তো আমি কেন আমার উপরে এগুলো হচ্ছে কেন? একটা নিয়ম আছে, স্পেশাল আইন হবে। কিসের স্পেশাল আইন? তাহলে তৃণমূল সুপ্রিমো জেলা ছাড়তেই কাজল কেষ্টদ্বন্দ্ব তুঙ্গে। অনুব্রত ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। দুদলের মধ্যে বচসা হাতাহাতি বাঁধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। অবিনাশপুরে তৃণমূল সভানেত্রীর স্বামীকে ব্যাপক মারধরের অভিযোগ। আরও 2 জন আহত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। চায়ের দোকানে চা বিক্রি করছে, সেই সময় হঠাৎ করে বোমাবাজি, ঢিল ছোড়াছুড়ি। ও দোকানটা লাগাতে গেছে, রডে করে, তখন পেছন থেকে রডে করে বেরিয়ে দিয়েছে মাথা দিয়ে।
রাজুর মুখার্জির টিমের লোক মেরেছে, ও কি দোষ? নিরীহ মানুষ, আমাদের কি আমাদের করে খাওয়ার অধিকার নেই বলুন? কেন এরকম অত্যাচার? জানি না, কেন জানি না, কি করে জানবো? আপনারা কি? হ্যাঁ, আমি তো অঞ্চলে সভানেত্রী, বিলাসপুর অঞ্চলে সভানেত্রী, মহিলা অঞ্চলে সভানেত্রী। আপনারা কি অনুব্রত মণ্ডলের দল করেন? আপনারা কি অনুব্রত মণ্ডলের দল? হ্যাঁ, আমরা অনুব্রত মণ্ডলের টিম। আমরা ওরা রাজু মুখার্জির টিম, এই কাজল শেখের টিম। আপনারা জানেন গত পরশু সন্ধ্যেবেলায় পিলারে ফাটল দেখা দেওয়ায় নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করবার সিদ্ধান্ত নেয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্ক। স্টেশনকে সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, জানতে চাইবো তোমার কাছ থেকে, তো ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার লোকাল সাবারবান সার্ভিসের ট্রেন ধরে যারা আসেন এবং নিউ গড়িয়াতে এসে মেট্রো ধরে শহরে ঢুকে পড়েন, শহরতলি থেকে এসে শহরে ঢুকে পড়েন কাজের জন্য। তাদের এতদিনকার এই দীর্ঘ 12-13 বছর বা তারও বেশি বছরের অভ্যেসটাই তো বিরাট বড় একটা প্রশ্নের সামনে এসে পড়বে। একদমই, দেখো দুর্ভোগ তো বাড়বেই, কারণ যারা ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর থেকে যারা ট্রেন ধরে এসে কবি সুভাষ, যেটা দক্ষিণ শহরতলির অন্তিমতম স্টেশন, সেই স্টেশনে নামেন এবং এখান থেকে মেট্রো ধরে তারা মূল কলকাতায় যান, তাদের জন্য কিন্তু এটা অবশ্যই দুঃসংবাদ যে আগামী 10 থেকে 11 মাস বাড়তেও পারে, অন্তত 1-1.5 বছর কবি সুভাষ মেট্রো স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। এবং শুধু মেট্রো বন্ধ থাকবে না, এই যে মেট্রো স্টেশন, যেটা আমি গৌরকে বলো ছবি দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে তার যে শেড, সেই শেড খোলার কাজ শুরু হয়ে গিয়েছে। এই গোটা কবি সুভাষ মেট্রো স্টেশনকে ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পিলারগুলোর কি অবস্থা, এই সব কিছু মিলিয়ে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের। একটা প্রশ্ন, মেট্রোর কর্তৃপক্ষ কি জানাচ্ছেন? এই পিলারগুলো তো একদিনে ভেঙে যায়নি, ফাটল দেখা দেয়নি বা বসে যায়নি। এই পিলারগুলো যে এই অবস্থায় রয়েছে গত 10-15 বছর ধরে তাদের নজরে আসেনি? তারা কোনো রেগুলার মেইনটেনেন্সের দিকে যান না মেট্রো স্টেশনগুলোতে? একদমই, এইটাই কিন্তু প্রশ্ন উঠেছে যে রক্ষণাবেক্ষণ নজরদারি কোথায় ছিল 15 বছর। 2010 সালের 4 অক্টোবর এই কবি সুভাষ মেট্রো স্টেশন মানুষের জন্য খুলে দেওয়া হয়। এখন 2025, প্রায় 15 বছর এতদিন ধরে নজরদারি ঠিকমতো করা হয়নি বলে কিন্তু দিনের পর দিন এই ফাটল তৈরি হয়েছে। একটা দুটো নয়, 4টে পিলারে বড় রকমের ফাটল তৈরি হয়েছে, যা দীর্ঘ। এবং শুধু এই 4টে পিলার না, ভেতরে মোট 21টি পিলার রয়েছে, যে 21টি পিলারের মধ্যে আরও 4টি রয়েছে যেগুলোতে অল্প বিস্তর ফাটল রয়েছে, অর্থাৎ মোট 8টি পিলারে কিন্তু ফাটল ধরেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে নজরদারি তাহলে কোথায় ছিল? একদিন দুদিনে তো ফাটল ধরে না। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে যে ফাটলটা ধরেছে অতিরিক্ত বৃষ্টির কারণে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গত 10-11 বছরে ফাটল ধরলো না, 15 বছরে এসে ফাটল ধরলো। এবং যারা দাবি করছে যে এটা নরম মাটি, সেখানে কবি সুভাষ মেট্রো স্টেশন তৈরি হয়েছে, যে কারণে এই বিপর্যয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন মেট্রো স্টেশন তৈরি হয়েছিল তখনও নরম মাটি ছিল, তাহলে কেন তখন পরিকল্পনা মাফিক তৈরি করা হলো না? এবং সাধারণ মানুষ ব্যাপক দুর্ভোগের মুখে পড়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন, তাদের এই দুর্ভোগের জন্য দায় কার এবং কতদিন এই দুর্ভোগের সমাপ্তি হবে? সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন, মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, বা ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রেবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করবো না করবো, তাড়াহুড়োর মধ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে শুনবো এই সম্পর্কে তার কি মতামত। কনক্রিটের তৈরি এরকম একটা এলিভেটেড মেট্রো প্ল্যাটফর্ম, যেটা সাধারণভাবে 100 বছর যাওয়ার কথা, সেটা যদি 15 বছরের মাথায় ভেঙে ফেলতে হয়, তাহলে বুঝতে হবে নিশ্চিতভাবেই এই মেট্রোর নির্মাণের ক্ষেত্রে, মেট্রো প্ল্যাটফর্ম নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। কারণ এটা একাধারে ভয়ের এবং লজ্জার যে কলকাতাবাসী যখন ইস্ট ওয়েস্ট মেট্রো হচ্ছে, সেখানেও হচ্ছে যে আমরা দেখেছিলাম একটা বড় বিপর্যয় পূব থেকে পশ্চিম। এখন নর্থ সাউথ মেট্রো যেটা হচ্ছে উত্তর দক্ষিণ, তার টার্মিনাল স্টেশনেও এখন এই ধরনের বিপর্যয়। এটা প্রমাণ করছে যে মেট্রো কর্তৃপক্ষ এই যে পরিকাঠামো যেগুলো তৈরি করা হচ্ছে ট্রেন চলাচলের জন্য, সেটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেলের ট্র্যাক বা টানেল, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার তদারকি যথেষ্ট পরিমাণ অভাব।
শিয়ালদা ডিভিশনে যাত্রী চাপ সামলাতে নতুন 10টি ট্রেন, আগামী দিনে চাপ সামলাতে আরো লোকাল ট্রেন বাড়ানো হবে। পুজোর মুখে ডিআরএম এর বৈঠকে বড় সিদ্ধান্ত। বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট বিধাননগর লাইনে বাড়ল ট্রেন। ট্রেনের সংখ্যা বাড়ছে বারাসাত ও ডায়মন্ড হারবার শাখাতেও। এখন শিয়ালদা ডিভিশনে 925টি লোকাল ট্রেন চলাচল করে। 925 থেকে বাড়িয়ে ট্রেনের সংখ্যা 1000 করার সিদ্ধান্ত রেলের। ট্রেনে ভিড়ও অনেক বেড়েছে, পোস্ট কোভিড লোকের আনাগোনাও বেড়েছে। তা আমরা অলরেডি 900+ ট্রেন চালাই মোটামুটি শিয়ালদা ডিভিশনে, অল ওভার শিয়ালদা। আরও 10টা ট্রেন রিসেন্টলি বাড়িয়েছি, তার মধ্যে 5টা বাড়িয়েছি শিয়ালদা শাখার দমদম ক্যান্ট বনগাঁ শাখায়, 5টা ট্রেন বাড়িয়েছি। 3টে ট্রেন বাড়িয়েছি শিয়ালদা ডায়মন্ড হারবার শাখায়, আর 2টি বাড়িয়েছি বারাসাত বসিরহাট শাখায়। অলরেডি 10টা ট্রেন বাড়িয়েছি। কাদা জলে ডোবা রাস্তায় হুগি নিয়ে যেতে ভরসা দোলনা। আপনাদের কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে বলা ভালো, আমরা দেখিয়ে আসছি একের পর এক খাটিয়া হরসা রাস্তার ছবি, যে রাস্তায় যাতায়াতে ভরসা একমাত্র খাটিয়া। রোগী মুমূর্ষু হন অথবা হাসপাতাল ফেরত হন, তাকে হাসপাতালে নিয়ে যেতে বা হাসপাতাল থেকে ফেরত আনতে ভরসা তাকে খাটিয়া। এখানে আরেকটু পিছিয়ে যেতে হয়েছে, আরেকটু আদিম ব্যবস্থায় যেতে হয়েছে, দোলনা করে রোগীকে নিয়ে যাতায়াত। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, প্রতি বছর এই অবস্থা, দেখো প্রতি বছরই একই অবস্থা, বেহাল রাস্তার অবস্থা, এবং এই বাঁকে করে দোলনাতে করে এরকম ভাবে রোগীদেরকে নিয়ে যেতে হয়। প্রত্যেক বছরের এক কাহিনী। এই রাস্তা বারবার সারাইয়ের জন্য দাবি করা হয়েছে স্থানীয় প্রশাসনের কাছে, কিন্তু কোনো রকম ভাবে হয়নি। প্রত্যেক বছর অল্প বৃষ্টিতে জল জমতে শুরু করে, এবং সেটা একটু ভারী বৃষ্টি হলে ওই রাস্তা, বিশেষ করে হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের মালকোনা ঘুমটি এলাকার ঘটনা, ওই যে জায়গা, ওই রাস্তা এরকম জলের তলায় চলে যায় রাস্তা, এবং তার সঙ্গে আশেপাশের গ্রামের সমস্ত বাড়িঘর। তো স্বাভাবিকভাবেই ওই এলাকায় যদি কোনো রোগী আসেন বা রোগীকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে এইরকম পরিস্থিতিতে নিয়ে যেতে হয়, দোলনায় করে নিয়ে যেতে হয়। দীপঙ্কর, আমার যদি খুব ভুল না হয়ে থাকে, তাহলে 2009-এ আয়লার পর এই হিঙ্গলগঞ্জে তৎকালীন বাম বিধায়ক, যিনি সম্ভবত মাস্টারমশাই ছিলেন, তাকে ব্যাপক হেনস্থা করেছিল না তৃণমূল কংগ্রেস? একদমই তাই। সেই ঘটনা ঘটেছিল সেই রাস্তা খারাপের দাবিতে, এবং তারপর দেখো এতগুলো বছর চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু একই রকম চিত্র রয়েছে। চিত্র বদলায়নি, নেতৃত্ব বদলেছে, দল বদলেছে, সরকার বদলেছে। এক মাস্টারমশাইকে ধুতি খুলে দৌড় করানো হয়েছিল রাস্তা দিয়ে, তাই না, তৎকালীন বিধায়ককে? আর এখন হাঁটুর উপরে মানুষকে কাপড় তুলে দোলনায় করে নিয়ে যেতে হচ্ছে নিজের পরিবার পরিজনকে হাসপাতালে চিকিৎসার জন্য বা ফিরিয়ে আনার জন্য, তাই তো দীপঙ্কর? একদমই তাই। সেই ঘটনাই কিন্তু ঘটছে, কিন্তু চিত্র, তোমাকে যে কথা বলছিলাম যে চিত্র বদলায়নি। চিত্রটা কিন্তু ওই গ্রামের মানুষের যে যন্ত্রণা, বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রিক কোনো সমস্যা হলে তখন তারা আরো ভয়ানক হয়ে যায়। একজন রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তো দূরের কথা, আরো 10 জন আশেপাশের লোককে জোগাড় করতে হয়, যারা এখান থেকে টেনে নিয়ে গিয়ে সেই দোলনায় করে টেনে নিয়ে গিয়ে বার করবেন। স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষ অসুস্থ, এবং বারবার তারা প্রশাসনের কাছে দাবি করেন। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে ওই রাস্তার কাজ অন্যত্র শুরু হয়েছে, যে রাস্তাটা, যে অংশ, যতটা অংশ আছে জলের তলায়, তার বাকি অংশটা তারা কাজ করবেন বা কমপ্লিট করে ফেলবেন। 16 বছরে কিছু বদলায়নি দীপঙ্কর। অনেক ধন্যবাদ দীপঙ্কর দাস আমাদের সঙ্গে ছিলেন, আমাদের স্থানীয় প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার দেখাই এই খাটিয়া ভরসা রাস্তা বা ডুলি ভরসা রাস্তাগুলোর ছবি। 25শে জুলাই আমরা দেখিয়েছিলাম সুতির ছবি, আমরা দেখিয়েছিলাম সবংয়ের ছবি 10ই জুলাই, সেচমন্ত্রীর নিজের এলাকা। নারায়ণগড়ের ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে, খুব ঘটা করে অনেক ঢাকঢোল পিটিয়ে সূর্যকান্ত মিশ্রকে পরাজিত করে সূর্য অট্ট দাবি করেছিলেন নারায়ণগড়ের উন্নয়ন তিনি পুরো করবেন। সেই নারায়ণগড়ের এই বেহাল পথের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম 9ই জুলাই, সুতির ছবি দেখিয়েছিলাম 10ই জুলাই, চন্দ্রকোনার ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে, চন্দ্রকোনার এই বেহাল পথের ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে 14ই জুলাই, আর নবগ্রামের ছবি দেখিয়েছিলাম মুর্শিদাবাদের 16ই জুলাই। আর আজ আপনারা দেখছেন এই দোলনা নির্ভর বসিরহাট হিঙ্গলগঞ্জের খানাগুমটি এলাকার ছবি। আজকে একটা অসুস্থ হয়ে গেল হার্টের রুগী, তাকে দোলনায় করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না, কোনো লাইন নেই, কোনো জায়গায় হাঁটু জল, কোনো জায়গায় মাজা জল, এই রকম আছে। আর তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল, সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি। এখন তিনিও জানে যে আমাদের হাল কী অবস্থা, তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব। এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে, আর আমরা টিএমসি করি সর্বপ্রথম, আমরা কিন্তু টিএমসি প্রথম থেকে এখনো পর্যন্ত টিএমসি করছি, এখনো করে যাব। এই রাস্তা বহুবার হবার স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল প্রতিশ্রুতি দিয়েছিলেন,
তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি। সেখানে গাড়ির পরিষেবা নেই, কিছু নেই। এই দুর্ভোগ কেন মানুষ সহ্য করবে? বিজেপি সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে আপনারা দেখতে পাবেন না এই ঘটনা। রাস্তার বিক্ষোভ দেখাচ্ছে বলছেন, ও রাস্তার কাজ হবে। বামফ্রন্ট সরকার যা করে রেখেছে, তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার, প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি, প্রত্যেক দিন রাস্তা তৈরি করছি, প্রত্যেক দিন। সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে, রানিং কাজ চলছে। আমি বলে প্রবল বৃষ্টি, আগের জমা জল নামতে না নামতেই ফের প্লাবিত ঘাটাল। জলের নিচে ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েত এলাকা। যাতায়াতে নৌকোই ভরসা, একাধিক স্কুল কলেজ জলমগ্ন। মাস্টার প্ল্যান নিয়ে বিতর্কের মধ্যে ঘাটালে গেলেন তৃণমূল সাংসদ দেব। মহকুমা শাসকের অফিসে করলেন প্রশাসনিক বৈঠক। বৈঠকের ছবি তো দেখাচ্ছি, কিন্তু বৈঠকে কি আলোচনা হলো, কোনো সমাধান সূত্র কিছু কি বেরোলো? অসীম বেরা আমাদের রিপোর্টার জানাবেন। অসীম, দেখো একেবারেই, কারণ আজ কিন্তু ঘাটালে এসেছেন দীপক অধিকারী দেব কিন্তু একাধিক প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তিনি কিন্তু বৈঠক করেন। সেই বৈঠক থেকে দেখো দেব একটা প্রশ্নই বার্তা দেয় যে সমস্ত বন্যা কবলিত এলাকা রাস্তাঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যাতে দ্রুত মেরামত করা যায়, সেই বিষয়গুলো কি করে হবে। এখনো ঘাটালে বিভিন্ন এলাকা প্লাবিত রয়েছে, সেখানে মানুষের যাতে না কোনো সমস্যা হয়, তাদের কিভাবে নিরাপদ স্থানে জল বাড়িয়ে আনা যাবে, সেই বিষয়গুলি কিন্তু প্রশাসনের আধিকারিকদের কাছে সেই নিয়ে আলোচনা হয় মহকুমা শাসক কার্যালয়। তারপরেই কিন্তু দেখো যে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন, তিনি কিন্তু যেটা বলেন যে এই ঘাটালের বন্যা নিয়ে বিরোধীরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু কটাক্ষ করা শুরু করেছে। বিরোধীর থেকে কিন্তু পাল্টা দেব যেটা বলে যে বিরোধীরা কিছু কাজে কর্মে কিছু করছে না, কিন্তু তারা শুধুমাত্র এই ধরনের কটাক্ষ প্রযুক্তি এগুলোই তারা কিন্তু করছে। এবং তারপরে কিন্তু দেবের আজ বেশ কয়েকটি কর্মসূচি বুঝতে পারছি। অসীম, আপাতত ধন্যবাদ। 500 কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারের কাজ চলছে, অনেকগুলো হয়ে গেছে, 90% কাজ অনেকগুলো বাকি আছে, যেগুলো আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল, যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ। এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের 40% কম ল্যান্ড লাগবে, সো দ্যাট কম শিপমেন্টটা হবে, কম সব মানুষের কষ্টও কম হবে। তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি 40% কম, 40% ল্যান্ড কম লাগবে। তো সেই জায়গা থেকে সেইটা সি দ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। 1 মাস ধরে জলের তলায় ঘাটাল, এবারেও জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসীর ভরসা ডিঙি নৌকা। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবেই, আশ্বাস তৃণমূল সাংসদ দেবের। এতদিন সাংসদ কোথায় ছিলেন? কটাক্ষ করে ঘাটাল শহর জুড়ে বিজেপির পোস্টার। বিজেপির পোস্টারে সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার পদত্যাগ দাবি। রাজনীতিতে টিকে থাকতেই বিজেপির পোস্টার, পাল্টা কটাক্ষ দেবের। ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালকে রক্ষা করার জন্য, তাহলে দীপক অধিকারী তার সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, যিনি ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন, তিনি সহ তিনার দলের মুখ্যমন্ত্রী ঘাটালবাসীকে উচ্ছেদ করছে কেন? এই প্রশ্ন তো আমাদেরও। সত্যিকারে ঘাটালবাসীর প্রতি কেন এত দ্বিচারিতা? বিজেপি মাস্টার প্ল্যান দিল না, বলেছিল আমরা টাকা দেব না, তারপরেও আরে বাবা মাস্টার প্ল্যানের জন্য তো একটা সময় লাগবে। এই তো শুরু হয়েছে, কাউকেই উচ্ছেদ করা হয়নি, এসব বাঁধানো গপ্প বলা হচ্ছে। এই মিথ্যে প্রচার করে বিজেপি চলেছে, আগামী দিনে চলবে। এতে দেবকে দমিয়ে রাখা যাবে না। মানস ভূঁইয়ার নামে যথেষ্ট সমালোচনা করা হচ্ছে, কেন করা হবে? উনি মন্ত্রী, সরকার যা সিদ্ধান্ত নিচ্ছেন উনি সেই মতো করবেন। মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি, জলমগ্ন ভরতপুরের বেশ কয়েকটি গ্রাম, গৃহবন্দী পরিবার। ময়ূরাক্ষী ও কুয়ে নদীরও জল বাড়ছে। মঙ্গলবার রাত থেকে জল ঢুকতে শুরু করেছে গড্ডা ও গন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে। বন্যা পরিস্থিতি ছত্রপুর, জাঁকনি, কল্লা, ইব্রাহিমপুর গ্রামে। কান্দিসালার রাজ্য সড়ক জলমগ্ন। প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ব্লক প্রশাসন ও পুলিশ। জলস্তর নামলো তিস্তায়, তুলে নেওয়া হলো যাবতীয় সতর্কতা। স্বস্তি ফিরল তিস্তা পারে। দোমহনি থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় লাল সতর্কতা জারি ছিল। প্লাবিত ময়নাগুড়ি ও ক্রান্তি ব্লকের একাংশ। বাসুসুবা অঞ্চলের কেরানীপাড়া এলাকায় জলমগ্ন শতাধিক বাড়ি। এলাকায় ব্যাপক পানীয় জলের সমস্যা। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা পাড়ের কেরানীপাড়া এলাকায়। আর ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই এলাকার কিন্তু বিস্তীর্ণ যে এলাকা, এই এলাকায় শতাধিক এরকম বাড়ি আছে যে বাড়িগুলি কিন্তু জলমগ্ন হয়ে গেছে। আর এর জেরে অন্তত 500-এরও বেশি মানুষ
কার্যত সমস্যায় পড়েছেন। যদিও প্রশাসন এদের পাশে এসে দাঁড়িয়েছে, সামান্য কিছু চিরা গুড় ইত্যাদি আপাতত তাদের দিয়েছে, কিন্তু এলাকাবাসীদের যেটা বক্তব্য, এই অঞ্চলে যখনই তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয় এই অঞ্চল কিন্তু পুরোটাই জলে প্লাবিত হয়। আর এর থেকে একটা স্থায়ী সমাধান চাইছে এলাকার মানুষ। এখন দেখার প্রশাসন এই ব্যাপারে কতটা উদ্যোগী হয়। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, কেরানীপাড়া, বাসু সুবা, ক্রান্তি। কি অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা হয়েছে রাস্তায় জল, যাতায়াত করতে পারি না। তাই? হ্যাঁ, যানবাহন চলে না। ঘরেও কি জল ঢুকলো? হ্যাঁ, ঘরেও জল। কি চাচ্ছেন সরকার থেকে? সরকার থেকে কি দিবে? কিছু দেয় না তো, খালি ওই যে চিড়ে খাওয়ায়। না, কি চান? কি হলে সুবিধা হয়? আমাদের রাস্তাঘাট, ওই যে নদীটা যদি আমাদের একটু কন্ট্রোলে যায় তাহলে একটু সুবিধা হয়। জল আজ দারুণ বাড়িছিল, ওই বাড়ার জন্য তো এইটা জল চলে আসতেছে। হ্যাঁ, চিন্তা আছে। আপনার ঘুম হয় রাতে? ঘুম হবে রাতে? মানে একটু ঘুম কমে হবে। কেন? নদী নালার ব্যাপার না, ওগুলো বাঁধের কোনো ভরসা আছে। রাস্তার উপরে মানে করে 1 কোমর জলের উপরে আছে। এই এলাকায় কোনো সরকারি লোকজন আসছে এদিকে এখন পর্যন্ত? আসছে, ওদিকে দেখতে আসছে, এদিকে পুলিশ প্রশাসন আসছিল। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।